দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন প্রাথমিক শিক্ষকরা। সারা দেশে চলছে কর্মবিরতি। নির্বাচনের দিনেই গণভোট আবারও চাইলেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন আইন উপদেষ্টা। সিরাজগঞ্জে এইডস আতঙ্ক, 5 বছরে 255 জন শনাক্ত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাই, আমি বাবরি ইয়াসমিন। এতক্ষণ নাসির সেন্টাক্স আলমে নেমে সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ও সারা দেশে কর্মবিরতি। শিক্ষকরা স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে ত্রয়োদশ গ্রেডে বেতন পান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববারও বেতন বাড়িয়ে 10ম গ্রেড করা, চাকরির 10ম ও 16তম বছরে বেতন বাড়ানো এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। শনিবার সকাল থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিকেলে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং 5 জনকে আটক করে। পুলিশি লাঠিচার্জে শতাধিক শিক্ষক আহত হন। রোববার দুপুরে 5 শিক্ষক মুক্ত হয়ে শহীদ মিনারে এসে আন্দোলনে যোগ দেন। আমরা পুলিশি হেফাজতে ছিলাম শাহবাগ থানায়। 10ম গ্রেডের দাবিতে আমরা 21 ঘন্টা এখন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করি না। সকল শ্রেণীর শিক্ষা থেকে আধিপত্যবাদের ধাবা তুলে নিতে হবে। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। তালবাহানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে আমরা মাঠে আসার আগে আমার ভাইদের দাবি পূরণ করে দেন। দাবি পূরণের পাশাপাশি স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণ উপদেষ্টার আমরা 2 জনের এই পদত্যাগ দাবি করছি। অনির্দিষ্টকালের বিদ্যালয় পর্যায়ের কর্মবিরতি অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহতি থাকবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন সহকারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কর্মবিরতির ফলে সারা দেশের প্রায় 65,000 বিদ্যালয়ে বন্ধ হয়ে গেছে পাঠদান। বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা নিয়ে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জ ও দিনাজপুরে। কর্মবিরতির ডাক দেওয়ার পরও গোপালগঞ্জের সকাল থেকেই স্কুলে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। দিনাজপুর সদর উপজেলার ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দায়িত্ববোধের জায়গা থেকেই ক্লাস নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। গণভোট হতে হবে নির্বাচনের দিনেই, আবারও বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেন তিনি। দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, দেশে যত সংকট দেখা যাচ্ছে সবই তৈরি করার নাটক। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ফ্যামিলি কার্ড দেবে। আসছে নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে ধানের শেষে ভোট চান মির্জা ফখরুল। সনদ সম্পর্কে একটা আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখতেন সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো। এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো।
দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। সরকারও ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চায়, এমনটাই বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন যাতে উৎসবমুখর হয়, জনগণের মনে যাতে আস্থা তৈরি হয়, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আদালতের উপর চাপ কমানোর জন্য লিগ্যাল এইডের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে আইনগত সহায়তা পায় সে বিষয়ে লিগ্যাল এইড অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 16-17 বছর যাবত ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। সিরাজগঞ্জে হঠাৎ এইডস আতঙ্ক। জেলাটিতে 2020 সাল থেকে এ পর্যন্ত 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 26 জনের। চলতি বছরে গত 10 মাসে 38 জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। বেশিরভাগই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। তবে প্রশাসন বলছে এটি রেড জোন পরিস্থিতি নয়। সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগী। জেনারেল হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে 255 জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত এবং 26 জনের মৃত্যুর খবরে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে এটি গত 6 বছরের পরিসংখ্যান এবং সিরাজগঞ্জ সহ আশেপাশের 8টি জেলার 10,600 রোগীদের রক্ত পরীক্ষার ফলাফল থেকে পাওয়া। 2020 সালের 20 ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা শুরু হয়। সে বছর 4 জন, 2021 সালে 8 জন হলেও পরবর্তী বছরগুলোয় বেড়েছে পজিটিভ রোগীর সংখ্যা। এবছরের গত 10 মাসে এইচআইভি পজিটিভ রোগী পাওয়া গেছে 38 জন, যার 73%ই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। সমকামিতা ও অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও আক্রান্ত অনেকে। এক সিরিঞ্জে এই নেশাটা আপনার উঠানোর পরে আপনার অর্ধেক আমার বন্ধু দিচ্ছে, অর্ধেক আমি দিচ্ছি। এইভাবে দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে। এই যে শেয়ারিং এর জন্যই এইচআইভি হয়েছে আমার। এইটা খায়া ওই কয় না যে সুস্থ স্বাভাবিক জীবন, কারোরই আগের মতো এই শক্তিটা আর নাই। প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশাজাতীয় ইনজেকশনে আসক্ত অনেক শিক্ষার্থীও। একই সিরিঞ্জে মাদক গ্রহণ এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। টেস্টের হার যখন বেরিয়ে দিলাম, তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো, সেই জন্য আমরা ডাটাটা পেলাম। ইস্যুয়ের মাধ্যমে মাদক সেবীতে যারা ছিল তাদের সংখ্যাটা বেশি পাইছিলাম। একটা ক্ষেত্রে বেড়ে গেছে, সেটা হচ্ছে সমকামীদের মধ্যে। আমাদের 2025 সালের সিরাজগঞ্জ জেলায় মোট আমরা সন্দেহভাজন টেস্ট করানো হয়েছে 3710 জন। এর মধ্যে আমাদের সিরাজগঞ্জের পজিটিভ আসছে মাত্র 22 জন। পার্সেন্টেজে 0.5%। এটা কোনো মতেই রেড জোন না। আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা সচেতন হই। তারা বলছেন পরীক্ষার 5% বা তার বেশি পজিটিভ হলে রেড জোন ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ এখনো রেড জোন নয়। এ পর্যন্ত পাওয়া গেছে 0.5%-এরও কম পজিটিভ। বিগত বছরগুলোর ডাটা দেখি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলার 11টি আসনের মধ্যে 9টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনে খবর জানাতে এই মুহূর্তে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে যে প্রচারণা জমে উঠেছে তার বিস্তারিত আমাদের জানাবেন।
ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহের যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেই আসনে কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের যে আবহাওয়া সেটা শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। আমরা ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে তার মধ্যে এই 9টি আসনে কিন্তু বিএনপি তাদের প্রার্থী দিয়েছেন এবং 2টি আসনে প্রার্থী এখনো দেননি, সেটি হচ্ছে ময়মনসিংহ সদর এবং ময়মনসিংহ 11 গফরগাঁও আসনে কিন্তু এই বিএনপির কাউকে মনোনয়ন দেওয়া হয় না। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এখানে আমি একটু দেখাতে চাই যে এখানে বিএনপির যে উপজেলা বিএনপি যিনি আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যিনি সদস্য লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, তাকে কিন্তু এই আসনে মনোনয়ন দিয়েছেন এবং তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। তারেক রহমানের উত্থাপিত 31 দফা বাস্তবায়নেও কিন্তু তিনি কাজ করছেন। তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারাও কিন্তু নিয়মিত এই নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি অংশ নিচ্ছেন। এই যে লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, তিনি কিন্তু আয়নাঘরে ছিলেন, তারপর এই জুলাই আগস্টের যে আন্দোলন, তারপর তিনি আয়নাঘর থেকে বের হন এবং বিএনপি কিন্তু তাকে যথাযথ মূল্যায়ন করেছেন বলে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই আসনে লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু নির্বাচনে বিজয়ী হওয়ার তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে তার যে অতীত কর্মকাণ্ড এবং এই জনপদের মানুষের জন্য তিনি যে কাজ করেছেন তার ব্যক্তিগত অবস্থান থেকে, সেটি যে ঈশ্বরগঞ্জবাসী তাকে মূল্যায়ন করবে এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করবে এমনটি কিন্তু বলছেন। সব মিলিয়ে কিন্তু এই আসনে জামাতের প্রার্থী রয়েছে এবং অন্যান্য দলের যে প্রার্থী রয়েছে তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলিয়ে বাবলি এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে নির্বাচনের প্রচার প্রচারণার সব শেষ খবরাখবর। বাবলি। দর্শক, ময়মনসিংহের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম সহকর্মী আসাদুজ্জামান সুমনের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। পদ্মার চরাঞ্চলে দুর্ধর্ষ কাকন বাহিনীর বিরুদ্ধে অপারেশন ফার্স্ট লাইট নামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে শুরু হয় পুলিশ ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান। গুলি করে মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে কাকন বাহিনীর বিরুদ্ধে। গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে 3 জন কৃষক নিহত হন। আর এসব ঘটনার জেরে অভিযানের নামে যৌথ বাহিনী। অভিযানে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ফার্স্ট লাইটে 1200 সদস্য অংশ নেন। আবার একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন প্রাথমিক শিক্ষকরা। সারা দেশে চলছে কর্মবিরতি। নির্বাচনের দিনে গণভোট আবারও চাইলেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন আইন উপদেষ্টা। সিরাজগঞ্জে এইডস আতঙ্ক, 5 বছরে 255 জন শনাক্ত। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরে সবাইকে স্বাগত জানাই। আমি বাবরি ইয়াসমিন। এতক্ষণ নাসির সেন্টাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ও সারা দেশে কর্মবিরতি। শিক্ষকরা স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে 13 গ্রেডে বেতন পান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববারও বেতন বাড়িয়ে 10ম গ্রেড করা, চাকরির 10ম ও 16তম বছরে বেতন বাড়ানো এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। শনিবার সকাল থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিকেলে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং 5 জনকে আটক করে। পুলিশি লাঠিচার্জে শতাধিক শিক্ষক আহত হন।
রোববার দুপুরে 5 শিক্ষক মুক্ত হয়ে শহীদ মিনারে এসে আন্দোলনে যোগ দেন। প্রায় 21 ঘন্টা আমরা পুলিশি হেফাজতে ছিলাম শাহবাগ থানায়। 10ম গ্রেডের দাবিতে আমরা 21 ঘন্টা এখন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করিনি। সকল শ্রেণীর শিক্ষার্থীকে আধিপত্যবাদের থাবা তুলে নিতে হবে। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। তালবাহানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে আমরা মাঠে আসার আগে আমার ভাইদের দাবি পূরণ করে দেন। দাবি পূরণের পাশাপাশি স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণ উপদেষ্টার আমরা দুইজনের এই পদত্যাগ দাবি করছি। অনির্দিষ্টকালের বিদ্যালয় পর্যায়ের কর্মবিরতি অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহতি থাকবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন সহকারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কর্মবিরতির ফলে সারা দেশের প্রায় 65,000 বিদ্যালয়ে বন্ধ হয়ে গেছে পাঠদান। বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা নিয়ে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জ ও দিনাজপুরে। কর্মবিরতির ডাক দেওয়ার পরও গোপালগঞ্জের সকাল থেকেই স্কুলে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। দিনাজপুর সদর উপজেলার ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে ক্লাস নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। গণভোট হতে হবে নির্বাচনের দিনেই, আবারও বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেন তিনি। দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, দেশে যত সংকট দেখা যাচ্ছে সবই তৈরি করার নাটক। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ফ্যামিলি কার্ড দেবে। আসছে নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে ধানের শেষে ভোট চান মির্জা ফখরুল। সনদ সম্পর্কে একটা আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো। এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। সরকারও ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চায়, এমনটি বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন যাতে উৎসবমুখর হয়, জনগণের মনে যাতে আস্থা তৈরি হয়, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আদালতের উপর চাপ কমানোর জন্য লিগ্যাল এইডের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে আইনগত সহায়তা পায় সে বিষয়ে লিগ্যাল এইড অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 16-17 বছর যাবত ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আলোচনা থাকছে। পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর।
সিরাজগঞ্জে হঠাৎ এইডস আতঙ্ক। জেলাটিতে 2020 সাল থেকে এ পর্যন্ত 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 26 জনের। চলতি বছরে গত 10 মাসে 38 জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। বেশিরভাগই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। তবে প্রশাসন বলছে এটি রেড জোন পরিস্থিতি নয়। সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগী। জেনারেল হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে 255 জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত এবং 26 জনের মৃত্যুর খবরে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে এটি গত 6 বছরের পরিসংখ্যান এবং সিরাজগঞ্জ সহ আশেপাশের 8টি জেলার 10,600 রোগীদের রক্ত পরীক্ষার ফলাফল থেকে পাওয়া। 2020 সালের 20 ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা শুরু হয়। সে বছর 4 জন, 2021 সালে 8 জন হলেও পরবর্তী বছরগুলোয় বেড়েছে পজিটিভ রোগীর সংখ্যা। এবছরের গত 10 মাসে এইচআইভি পজিটিভ রোগী পাওয়া গেছে 38 জন, যার 73% ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। সমকামিতা ও অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও আক্রান্ত অনেকে। এক্সপিরিয়েন্সে মানে ওই এই নেশাটা আপনার উঠানো হয়, উঠানোর পরে আপনার অর্ধেক আমার বন্ধু দিছে, অর্ধেক আমি দিছি। এইভাবে দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে। এই যে শেয়ারিং এর জন্যই এইচআইভি হয়েছে আমার। এই দেখায়া ওই কয় না যে সুস্থ স্বাভাবিক জীবন কারোরই আগের মতো এই শক্তিটা নাই। প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশাজাতীয় ইনজেকশনে আসক্ত অনেক শিক্ষার্থীও। একই সিরিঞ্জে মাদক গ্রহণ এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। টেস্টের হার যখন বেরিয়ে দিলাম তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো, সেই জন্য আমরা ডাটাটা পেলাম। ইস্যুয়ের মাধ্যমে মাদক সেবীতে যারা ছিল তাদের সংখ্যাটা বেশি পাইছিলাম। একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে, সেটা হচ্ছে সমকামীদের মধ্যে। আমাদের 2025 সালের সিরাজগঞ্জ জেলায় মোট আমরা সন্দেহভাজন টেস্ট করানো হয়েছে 3710 জন। এর মধ্যে আমাদের সিরাজগঞ্জের পজিটিভ আসছে মাত্র 22 জন, পার্সেন্টেজে 0.5%। এটা কোনো মতেই রেড জোন না। আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা সচেতন হই। তারা বলছেন পরীক্ষার 5% বা তার বেশি পজিটিভ হলে রেড জোন ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ এখনো রেড জোন নয়। এ পর্যন্ত পাওয়া গেছে 0.5%-এরও কম পজিটিভ। বিগত বছরগুলোর ডাটা দেখি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলার 11টি আসনের মধ্যে 9টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনে খবর জানাতে এই মুহূর্তে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে যে প্রচারণা জমে উঠেছে তার বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহের যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেই আসনে কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের যে আবহাওয়া সেটা শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। আমরা ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে তার মধ্যে 9টি আসনে কিন্তু বিএনপি তাদের প্রার্থী দিয়েছেন এবং 2টি আসনে প্রার্থী এখনো দেননি। সেটি হচ্ছে ময়মনসিংহ সদর এবং ময়মনসিংহ 11 গফরগাঁও আসনে কিন্তু এই বিএনপির কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এখানে আমি একটু দেখাতে চাই যে এখানে বিএনপির যে উপজেলা বিএনপি যিনি আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যিনি সদস্য লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, তাকে কিন্তু এই আসনে মনোনয়ন দিয়েছেন এবং তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। তারেক রহমানের উত্থাপিত 31 দফা বাস্তবায়নেও কিন্তু তিনি কাজ করছেন। তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারাও কিন্তু নিয়মিত এই নির্বাচনী যে প্রচারণা সেটি অংশ নিচ্ছেন। এই যে লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, তিনি কিন্তু আয়নাঘরে ছিলেন। তারপর এই জুলাই আগস্টের যে আন্দোলন, তারপর তিনি আয়নাঘর থেকে বের হন এবং বিএনপি কিন্তু তাকে যথাযথ মূল্যায়ন করেছেন বলে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই আসনে লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু নির্বাচনে বিজয়ী হওয়ার তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে তার যে অতীত কর্মকাণ্ড এবং এই জনপদের মানুষের জন্য তিনি যে কাজ করেছেন তার ব্যক্তিগত অবস্থান থেকে, সেটি যে ঈশ্বরগঞ্জবাসী তাকে মূল্যায়ন করবে এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করবে এমনটি কিন্তু বলছেন। সব মিলিয়ে কিন্তু এই আসনে জামাতের প্রার্থী রয়েছে এবং অন্যান্য দলের যে প্রার্থী রয়েছে তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলিয়ে বাবলি এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে নির্বাচনের প্রচারণার সব শেষ খবরাখবর। বাবলি।
দর্শক, ময়মনসিংহের নির্বাচনী প্রচার প্রচারের খবর জানছিলাম সহকর্মী আসাদুজ্জামান সুমনের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। পদ্মার চরাঞ্চলে দুর্ধর্ষ কাকন বাহিনীর বিরুদ্ধে অপারেশন ফার্স্ট লাইট নামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে শুরু হয় পুলিশ ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান। গুলি করে মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে কাকন বাহিনীর বিরুদ্ধে। গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে 3 জন কৃষক নিহত হন। আর এসব ঘটনার জেরে অভিযানের নামে যৌথ বাহিনী। অভিযানে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ফার্স্ট লাইটে 1200 সদস্য অংশ নেন। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সাকিবুল ইসলাম বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল 7টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শমিকুল ইসলাম মেহেরপুর পৌর এলাকার মল্লিক পাড়ার মৃত খাদিমুল ইসলামের ছেলে। শমিকুল ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহ উদ্ধার করে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সকালে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ ভাকুরতা ইউনিয়নের 30টিরও বেশি গ্রামের মানুষ। তারা জানান, ভাকুরতা তুরাক সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন, নিহতের ঘটনাও ঘটেছে। মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগও পড়েছেন এলাকাবাসী। ভাঙ্গা ব্রিজ এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ এবং 7 দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা অপসারণের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন প্রাথমিক শিক্ষকরা, সারা দেশে চলছে কর্মবিরতি। নির্বাচনের দিনেই গণভোট আবারও চাইলেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন আইন উপদেষ্টা। সিরাজগঞ্জে এইডস আতঙ্ক, 5 বছরে 255 জন শনাক্ত। পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।